নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। সর্ষের তেল, অলিভ অয়েল, রাইস ব্র্যান্ড অয়েল, সানফ্লাওয়ার অয়েল নাকি ঘি, হার্ট ভালো রাখতে আসলেই কোনটা খাওয়া উচিত? তেল নিয়ে আমাদের চারপাশে এত রকমের তথ্য আর মতামত যে সাধারণ মানুষের কনফিউজড হওয়াটা স্বাভাবিক। আজ আমরা একজন কার্ডিওলজিস্ট হিসেবে আপনার কাছ থেকে জানবো সাম্প্রতিক রিসার্চ আর গাইডলাইন্স আসলে কি বলছে, কোন তেল কতটা ভালো, কতটা খাবেন মানুষজন, আর কোন ভুলগুলো এড়িয়ে চলবেন। হার্টের জন্য কোন তেল সবচেয়ে ভালো বলে আপনার মনে হয়? দেখুন, নাম্বার ওয়ান তেল বলতে কিছু আলাদা করে নেই। মূলত সর্ষের তেল, অলিভ অয়েল, রাইস ব্র্যান অয়েল, সয়াবিন অয়েল, সানফ্লাওয়ার অয়েল, র্যাপস অয়েল, ক্যানোলা অয়েল, তাছাড়া আছে আপনার গ্রাউন্ডনাট অয়েল। মূলত আনস্যাচুরেটেড অয়েলকে আমরা ভালো অয়েল হিসেবে জানি। অলিভ অয়েল কি সত্যি বেস্ট আমাদের জন্য? অলিভ অয়েল সত্যি ভালো। অ্যাকচুয়ালি কার্ডিওভাস্কুলার এভিডেন্স হিসেবে অলিভ অয়েলের অনেক ভালো গুণ পাওয়া গেছে। তবে ইউজুয়ালি মেডিটেরেনিয়ান ডায়েট হিসেবে অলিভ অয়েল ব্যবহারের জন্য খুবই উপযুক্ত, মানে যেটা ইউরোপে সব থেকে স্ট্যান্ডার্ড বলা হয়। কিন্তু আমাদের ভারতবর্ষের জন্য যে সবাইকে অলিভ অয়েলই খেতে হবে, ওটা ছাড়া অন্য অয়েল অতটা ভালো নয়, সেরকম কিন্তু নয়। সর্ষের তেল ভালো না খারাপ? সর্ষের তেল ভালো। সর্ষের তেলে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বেশি, আর অপেক্ষাকৃত স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের পরিমাণ কম। বাঙালিদের রান্নার ক্ষেত্রে সর্ষের তেল পরিমিত পরিমাণে ব্যবহার করা যায়। আচ্ছা, রাইস ব্র্যান্ড অয়েল কি সত্যি সত্যি কোলেস্টেরল কমায়? এটা আমরা অনেক জায়গাতেই শুনেছি। আপনার কি মনে হয়? রাইস ব্রান অয়েল ভালো। গবেষণা দেখা গেছে রাইস ব্রান অয়েল এলডিএল ও টোটাল কোলেস্টেরল কমায়। আম, তো সেদিক থেকে ভালো, কিন্তু কোনো ম্যাজিক অয়েল নয়। আচ্ছা, তা আমরা এখন ধরুন এই সোশ্যাল মিডিয়াতেই অনেকবার শুনছি যে সানফ্লাওয়ার অয়েল বা সিড অয়েল নাকি খুব ক্ষতিকারক। তো আপনার কি মনে হয়? সব সিড অয়েলই যে খুব ক্ষতিকারক এরকম কোনো কার্ডিওভাস্কুলার বা সায়েন্টিফিক এভিডেন্স পাওয়া যায় না। যেটা সহজে বললে আমি বলবো যে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের থেকে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বা পুফা রিচ ভেজিটেবল অয়েলের ব্যবহার বেশি হওয়া উচিত। আচ্ছা, আমরা তো সেই পুরনো যুগ থেকেই জেনে আসছি যে ঘি খুব ভালো আমাদের জন্য। তো ঘি হার্টের জন্য কতটা হেলদি? ঘি অ্যাকচুয়ালি ভালো। আমাদের দেশে ঘরের পুরোনো দিনের মানুষরা ঘি ইউজ করতো। ঘিতে অ্যাকচুয়ালি স্যাচুরেটেড ফ্যাট অনেক বেশি পরিমাণে থাকে। তো আমি বলবো আহ, পরিমিত পরিমাণে ঘি ব্যবহার করা যায়, কিন্তু ঘি প্রধান কুকিং ফ্যাট হিসেবে ইউজ না করাই ভালো। ওকে। আর কোকোনাট অয়েল কি সত্যি সুপার ফুড? আমরা অনেক জায়গায় পড়ছি এখন যে কোকোনাট অয়েল খাওয়া নাকি ভীষণ ভালো, সুপার ফুডের মতো। তো এই সম্বন্ধে আপনি কি বলবেন? কোকোনাট অয়েলের মধ্যে অ্যাকচুয়ালি ফ্যাটি অ্যাসিড অনেক বেশি পরিমাণে থাকে, যার জন্য আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড ভেজিটেবল অয়েলের তুলনায় এলডিএল, যেটা বলা হয় যে ব্যাড কোলেস্টেরল, লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, যেটা সেটা ব্লাডে অনেক বেশি পরিমাণে বাড়াতে পারে। সেই জন্যই এভরিডে হার্ট চয়েস অয়েল হিসেবে কোকোনাট অয়েলকে বলা যায় না। আচ্ছা, আপনি একটু সহজভাবে কি আমাদেরকে বলতে পারবেন যে দিনে কতটা তেল খাওয়া আসলে উচিত? অ্যাকচুয়ালি সহজভাবে বললে পরিমিত তেল খাওয়া উচিত, এবং পরিমিত বলতে বোঝায় একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের অ্যাভারেজ ওয়েটের 3 থেকে 4 চা চামচ অয়েল পার ডে। ইউজুয়ালি বলা হয় যে নর্মাল, কিন্তু সেটা খুবই ভ্যারিয়েবল, কারণ ওজন সবার ফিক্স নয়। তো ডিপেন্ড করছে কতটা তার ওজন, বডি ওয়েট, এবং কতটা ক্যালোরি রিকোয়ারমেন্ট। আমাদের মেডিকেলের ভাষায় বলা হয় টোটাল পার ডে ক্যালোরি রিকোয়ারমেন্টের 10% এই ফ্যাটের রিকোয়ারমেন্ট রয়েছে আমাদের শরীরে। এবার ধরুন তেল ছাড়াও আমরা চিজ খাচ্ছি, মাংস খাচ্ছি, তো তার মধ্যে থেকেও কিন্তু অনেক ফ্যাট যায়। তো টোটাল ফ্যাটের পরিমাণটা ইউজুয়ালি খুব ইম্পর্টেন্ট। আর যদি তেল হিসেবে দেখা হয় তাহলেও সেটা কত বডি ওয়েটের উপর ডিপেন্ড করছে। তবে 3 থেকে 4 চামচ যেরকম বললাম, ইউজুয়ালি নর্মাল অ্যাডাল্ট প্রাপ্তবয়স্ক মানুষদের জন্য ঠিকঠাক। আমরা তো মোটামুটি এখন সবাই জানি যে তেল বারবার গরম করলে সেটা ক্ষতি হয়। তবে কি কি ক্ষতি হতে পারে সেটা কি বলতে পারবেন? তেল বারবার গরম না করাই ভালো। বিশেষ করে ডিপ ফ্রাইড যে অয়েলটা হয়েছে একবার, সেই অয়েলকে যতবার আপনি বারবার গরম করবেন ততবার অক্সিডেশন প্রোডাক্টস বাড়বে, এবং সেটা আমাদের শরীরের জন্য খুবই খারাপ। আর আরেকটা জিনিস জানার ছিল যে অলিভ অয়েল দিয়ে কি ইন্ডিয়ান কুকিং করা যায়? কারণ আমরা জানি যে অলিভ অয়েল কি খুব গরম করা যায় না। তো অলিভ অয়েল দিয়ে কি ইন্ডিয়ান কুকিং করা যেতে অবশ্যই পারে? অলিভ অয়েল অবশ্যই ইন্ডিয়ান কুকিংয়ের জন্য ইউজ করা যায়।
আমাদের যে একটা ধারণা আছে শুধু স্যালাডেই অলিভ অয়েল ইউজ করা, যেটা সম্পূর্ণ ভুল ধারণা। ইন্ডিয়ান অয়েল হিসেবে, কুকিং হিসেবে অলিভ অয়েল ইউজ করা যায়। হাই কোলেস্ট্রল হলে কোন তেল মানুষজন খাবেন? অলিভ, মাস্টার্ড, ক্যানোলা বা সানফ্লাওয়ার বা যে কোনো আনস্যাচুরেটেড প্ল্যান্ট অয়েল বেছে নিন। অ্যাভয়েড করবেন কোকোনাট, পাম ফ্যাট বা ঘি, বাটার এইসব। আর তবে একটা কথা, যে এলডিএ যদি খুব হাই রেঞ্জে থাকে তাহলে কিন্তু শুধু অয়েল পরিবর্তনটাই কিন্তু ট্রিটমেন্টের অপশন নয়, ওষুধও খেতে হবে এবং লাইফস্টাইলও মডিফিকেশন করতে হবে। আচ্ছা, হার্ট অ্যাটাক বা হার্টে স্টেন্টের পর কি অয়েল ফ্রি ডায়েটই দরকার হয়? না, লক্ষ্যটা হচ্ছে ফ্যাট ফ্রি ডায়েট না, লক্ষ্যটা হচ্ছে হেলদি ফ্যাট ডায়েট। স্যাচুরেটেড এবং ট্রান্স ফ্যাট এই পরিমাণটা কমিয়ে আনস্যাচুরেটেড প্ল্যান্ট অয়েল বেশি করে খাওয়াটাই তখন লক্ষ্য হওয়া উচিত। বেশি মানে অ্যামাউন্টটা পরিমিতই থাকবে, কিন্তু খেলে আনস্যাচুরেটেড ফ্যাট খাওয়া উচিত। এরপর আমরা জানবো যে কার্ডিওলজিস্ট হিসেবে আপনার ফাইনাল অয়েল রেকমেন্ডেশন কি? বাড়ির এভরিডে কুকিংয়ের জন্য আনস্যাচুরেটেড প্ল্যান্ট অয়েল রাখুন, যেমন সানফ্লাওয়ার, অলিভ, ক্যানোলা, গ্রাউন্ডনাট, সানফ্লাওয়ার বা রাইস ব্র্যান্ড। ঘি, বাটার সীমিত রাখুন। ট্রান্স ফ্যাট এবং রিপিটেড হিটেড অয়েল এড়িয়ে চলুন। এবং সব প্রশ্নের শেষে আমি যেটা বলবো যে কোনো তেলই ওষুধ নয়, আবার সব তেলই বিষও নয়। কোনো তেল ব্যবহার করছেন, সেটা কোন তেল ব্যবহার করছেন সেটা গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি কতটা খাচ্ছেন এবং আপনার পুরো লাইফস্টাইলটা কেমন। যে আপনি একদমই হাঁটছেন না, কোনো অ্যাক্টিভিটি নেই, তাহলেও সেটা কিন্তু ক্ষতিকর। আর শুধু অলিভ অয়েল, সর্ষের তেল বা ঘি নিয়ে চিন্তা না করে নিজের ওজন, ব্লাড প্রেশার, সুগার, কোলেস্টেরল, কি খাচ্ছেন, স্ন্যাক্স, ফাস্ট ফুড এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি সব কিছুর আমাদের যত্ন দিতে হবে। কোনো ম্যাজিক অয়েল খুঁজবেন না, কোনো একটা হেলদি হ্যাবিট তৈরি করুন, যেটা একটা কমপ্লিট ফিজিক্যাল অ্যাক্টিভিটি, হেলদি খাবার, হেলদি লাইফস্টাইল থাকবে। আর একটা কথা মনে রাখবেন, হার্টের যত্ন শুধু হাসপাতাল বা কার্ডিওলজিস্টের চেম্বার থেকে শুরু হয় না, তার অনেকটাই শুরু হয় আপনার নিজের রান্নাঘর থেকে। নমস্কার।